সেনাপ্রধান চুপ হয়ে গিয়েছে। আর এই চুপ থাকাটা এক প্রকার বিএনপির পক্ষত্যাগ। কারণ সেনাপ্রধানের যে নড়াচড়া, কিছুদিন আগে আমরা দেখেছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট নিয়ে রাজনীতিবিদদের সাথে ক্যান্টনমেন্টে গোপন বৈঠক, সেগুলো ফাঁস হয়ে যাওয়া, নানান কিছু। সেনাপ্রধান সেগুলো থেকে অনেকটা পিছু হটেছেন, অনেকটা চুপসে গেছেন বা চুপ হয়ে গেছেন। সেনাপ্রধানের এই চুপ হয়ে যাওয়াটা এটা বিএনপির জন্য খুব নেগেটিভ একটা দিক। কারণ সেনাপ্রধানের তৎপরতা, নড়াচড়া, এটা ওভারঅল বিএনপির যে চাওয়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন, বা সেনাপ্রধান নিজেই যে টাইমলাইন দিয়েছিলেন শুরুতে 18 মাসের কথা, সে 18 মাস ধরলে তো ডিসেম্বরই হয়। কিন্তু না, সেনাপ্রধান এখন চুপ। সেনাপ্রধান চুপ হওয়া মানে বিএনপির জন্য একটা বড় সেটব্যাক। অন দ্য আদার হ্যান্ড, তারেক রহমান বিএনপির মির্জা ফখরুল, সালাউদ্দিন, রুহুল কবির রিজভী, আমির খুসরু এদেরকে মাঠে নামিয়ে দিয়েছিলেন যে এরা বলুক বিভিন্ন কিছু, তারপরে জনগণের রিয়াকশন দেখি। তারেক রহমান নিজে কিন্তু বলতেন না, ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করতেন না, বা চাপ দেওয়া, হুমকি ধামকি দেওয়া, এগুলো কিন্তু তারেক রহমান নিজে বলতেন না। এটা ফখরুল, সালাউদ্দিনদের মাধ্যমে বলাতেন। কিন্তু একটা পর্যায়ে তারেক রহমান দেখলেন যে ফখরুল, সালাউদ্দিন, মির্জা আব্বাস এদের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে, জনগণ এদেরকে এখন গালাগালি করে। বরং মির্জা ফখরুলের মতো সোকল্ড ক্লিন ইমেজের রাজনীতিবিদের এখন ইমেজ সংকট, মানে এরা ব্যর্থ। এরপরে তারেক রহমান নিজেই ব্যাটিং করতে নেমেছেন। তারেক রহমান এতদিন কিন্তু ব্যালেন্স করতেন যে এই যাদেরকে তারেক রহমান নিজে মাঠে নামিয়ে দিয়েছিলেন, তারা উল্টাপাল্টা করলে বা বললে উল্টাপাল্টা তিনিই বলাতেন, কিন্তু বলার পরে পাবলিক রিয়াকশন দেখে ওটাকে ব্যালেন্স করতেন তারেক রহমান। কিন্তু যখন দেখা গেল যে না, একদম ইমেজ নাই, তাদের ক্রেডিবিলিটি নাই, তখন তারেক রহমান নিজেই ব্যাটিং শুরু করেছেন। আর এটা হচ্ছে তারেক রহমানের শেষ চেষ্টা, এবং তারেক রহমানও শেষে এসে ব্যর্থ হবেন, এটা আমরা বিশ্বাস করি। আপনারা খেয়াল করেছেন কিনা দেখেন, তারেক রহমান নিজে এখন ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। যেই সুরে কথা বলতো এতদিন সালাউদ্দিন, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী, দুদু, এখন ওই সুরে কথা বলছে তারেক রহমান নিজে। এই যে এয়ার কন্ডিশন রুমে বসে সংস্কারের কথা বলছে, মানে এই যে থার্ড ক্লাস কথাগুলো, ফালতু কথাগুলো, কাচের ঘরে বসে অন্যকে ঢিল মারলে যে কি বিপদ হয়, মানে আপনি কাচের ঘরে, আপনি ওখানে বসে ঢিল মারলেন, পাল্টা ঢিল মারলেই তো আপনার ঘর চুরমার হয়ে যাবে। তো বিএনপির অবস্থা হচ্ছে এরকম। তারেক রহমান নিজে এখন ওই অযাচিত কথাবার্তা বলা শুরু করছে, আরো নানান বিষয়ে উদ্ভট কথা বলছে। এটা কেন? ওই যে ফখরুল, আব্বাস, আমির খুসরু, সালাউদ্দিন, রিজভী, দুদু এরা ব্যর্থ হওয়ার পর তারেক রহমান নিজেকে ব্যাটিং করতে হচ্ছে। এখন তারেক রহমানের উইকেটটা যদি পড়ে যায় তাহলে বিএনপি অল আউট, আর অল আউট হয়ে গেলে কি শেষ, বাচ্চারা ঘরে ফিরে যাও, সন্ধ্যা হয়েছে। দর্শক, বিএনপির রাজনীতির যে চিত্রটা আমি বললাম, এ বিষয়ে একটা চমৎকার অ্যানালাইসিস করেছেন আমার এক শ্রদ্ধেয় বড় ভাই। আমি এটা একটু আপনাদেরকে ওই বিশ্লেষণ আমি শোনাতে চাই। আপনি যদি বিএনপির রাজনীতি বুঝতে চান, আপনি যদি বিএনপির ভবিষ্যৎ বুঝতে চান, বিএনপির সংকট বুঝতে চান, এই ছোট বিশ্লেষণটি খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক। বিএনপির শীর্ষ নেতৃত্ব হঠাৎ ক্ষেপে যাওয়ার কারণ আছে, দেখেছেন না, ক্ষেপে গেছে। এই ক্ষেপে যাওয়ার একটা দিক হচ্ছে, এই সালাউদ্দিন আহমেদ বলছে যে প্রত্যেকদিন স্মরণ করিয়ে দিব যে আপনারা অনির্বাচিত। এটা বেপরোয়া কথা, প্রত্যেকদিন স্মরণ করিয়ে দিবে, এবং এটা ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট অবস্থান। এবং তারেক রহমান যে কথাটা বলেছে যে এয়ার কন্ডিশন রুমে বসে সংস্কারের কথা বলছে, তো এই কথাগুলো সুনির্দিষ্টভাবে এবং নিঃসন্দেহে ক্ষেপে যাওয়ার মতো ঘটনা। বিএনপির পক্ষগুলো যেমন আর্মি চিফ চুপ হয়ে গেছে, হ্যাঁ, এই যে এটা প্রথমে বলেছে যে আর্মি চিফের যে অবস্থান বা যে তৎপরতা রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট নিয়ে, বা ভারত আরও বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিয়েছিল, সেগুলো বিএনপির ঘরে যাচ্ছিল, বিএনপির পক্ষে যাচ্ছিল। কিন্তু আর্মি চিফ চুপ হয়ে গেছেন। এটা নিয়ে আমরা আলাদা আলোচনা অনেকবার করেছি, কেন চুপ হয়েছেন, কেন চুপ হতে বাধ্য হয়েছেন। বরং নিজের পদ পদবি রক্ষা করাই এখন তার জন্য চ্যালেঞ্জ, অন্য কাউকে সার্ভিস দেওয়া তার পক্ষে সম্ভব নয়। আর্মি চিফের চুপ হয়ে যাওয়াটা মানে বিএনপির পক্ষত্যাগ, বিএনপির জন্য একটা বড় সেটব্যাক। বিএনপির উপর থেকে বড় একটা ছাতা সরে গেল, একটা বট গাছ সরে গেল। তাদের সোশ্যাল মিডিয়া টিম সাপটি হয়ে গেছে। দেখেন এখন বিএনপির পক্ষে যারা লেখে, এদেরকে মানুষ কি মনে করে, কি বলে, এদের কোনো ক্রেডিবিলিটি নেই। একজন গ্রহণযোগ্য মানুষ দেখাতে পারবেন না যিনি বিএনপির পক্ষে কথা বলেন। যত ক্রেডিবল পার্সন
বাংলাদেশের বা সোশ্যাল মিডিয়া পৃথিবীতে বাংলাদেশ রিলেটেড, এরা সবাই এখন বিএনপির বিরুদ্ধে, বিএনপির শত্রু। যেমন মিজানুর রহমান আজহারী, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, কনক সরোয়ার, মাহমুদুর রহমান, আপনি এরকম যত দেখেন, যত ইনফ্লুয়েন্সার আছে বিএনপির পক্ষে আপনি কাউকে পাবেন না যে না এই লোকটা কোন শিক্ষিত লোক এখন বিএনপির পক্ষে বলে না, কেউ নেই। যারা আছে এরা সবাই প্রমাণিত হয়েছে এরা গুজব প্রচারকারী, গুজববাজ। আওয়ামী লীগের চাইতেও নিচে নেমেছে এবং এদের কোনো কোয়ালিটি নেই। এরা ভুলভাল তথ্য দেয়, এরা একটু গুগল করবে একটা তথ্য যাচাই করার জন্য, সেটাও করতে পারে না, মানে এতটাই নিচে নেমেছে। এই ওয়াহিদুজ্জামান অমুক তমুক কি শাহেদ নাকি, মানে একদম লো ক্লাস, এদের কোনো ক্রেডিবিলিটি নেই। জনগণ এদের কথায় সামান্য আস্থা রাখে না, প্রভাবিত হয় না। বিএনপির লোকজনও এদেরকে গালাগালি করে যে এই লোকগুলোকে বিএনপি সামনে আনছে। এখন ওভারঅল সব দিক মিলালে বিএনপিতে একজন লোক পাওয়া যায় মোটামুটি শিক্ষিত, বা মোটামুটি না উঁচু মাপের, এবং ক্রেডিবিলিটি এখন পর্যন্ত শেষ হয়ে যায় নাই। তিনি হচ্ছেন ফাহাম আব্দুল সালাম। তবে বিএনপির এমন অবস্থায় ফাহাম আব্দুল সালাম যদি বিএনপির পক্ষে লিখতে যান তাহলে তার অবস্থাও জয় বাংলা হয়ে যেতে পারে। তো এটাই বুঝিয়েছেন যে বিএনপির সোশ্যাল মিডিয়া টিম সাপ্লি হয়ে গেছে। ক্লিন ইমেজের ফখরুল সহ প্রথম সারির সব নেতা ফেইল মারছে। এটা আমি বলেছি যে ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে। আপনি জানেন যে কুষ্টিয়ার মাহবুল আলম হানিফের এক ঘনিষ্ঠ সহচর শিল্পপতিকে টাকার বিনিময়ে, যিনি বিএনপির কিচ্ছু ছিলেন না, তাকে বিএনপির বড় নেতা বানিয়েছে। এবং কুষ্টিয়া বিএনপি সংবাদ সম্মেলন করে বলেছে যে এটা আওয়ামী পুনর্বাসনের একটা প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে। এর নেপথ্যে মির্জা ফখরুল তার ওই হানিফের ঘনিষ্ঠ সহচরের রিসোর্টে ঘুরেছেন। আমরা ছবি টবি সহ সব এগুলো নিয়ে আলাদা আলোচনা করেছি। এছাড়া সালাউদ্দিন আহমেদ ক্লিন ইমেজের ছিলেন, তাকে বলা হয় এখন এসালম গ্রুপ বিষয়ক সম্পাদক। এছাড়া মির্জা আব্বাসের সবকিছু ফাঁস হয়ে গিয়েছে, যে একজন দপ্তরের ছেলে, পুরী ব্যবসায়ীর ছেলে কিভাবে ব্যাংকের মালিক হলেন। এখন আবার দাবি করেন শাহজাহানপুরের অর্ধেক সম্পত্তি নাকি তার বাপের। তাহলে তার বাপে এই অর্ধেক সম্পত্তির মালিক হয়েছে কিভাবে? এভাবে সব গুরুত্বপূর্ণ নেতা, ওই যে যার মুখে গন্ধ তার ভোট বন্ধ, তাদের ভোট বন্ধ হয়ে যাওয়ার মতো একটা বিষয়, এটাই বুঝিয়েছেন এই বিশ্লেষক বা এই লেখক। শেষ পর্যন্ত তাই তারেক রহমানকে ব্যাটিংয়ে নামতে হলো। যদিও মিস্টার তারেক রহমান দুই দিকে ব্যালেন্স করতেছিলেন, একই সাথে নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী জাকির খানের জামিনকেও গোনায় ধরুন। আমি এটা নিয়ে বলেছি যে বিএনপি এখন শামীম ওসমান তৈরি করছে, এই জাকির ভার্সেস শামীম ওসমান, শামীম ওসমান রিপ্লেসমেন্ট। শামীম ওসমান নারায়ণগঞ্জের গডফাদার ছিল, এই জাকির এখন গডফাদার হতে যাচ্ছে এবং বিএনপি তাকে ওয়েলকাম করছে। আপনি দেখেছেন কিনা এই জাকিরকে যারা রিসিভ করতে জেল গেটে এসেছিল সেখানে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ছবি ছিল, প্ল্যাকার্ড নিয়ে এসেছিল। অতএব হি ইজ বিএনপি, ছাত্রদলের সাবেক জেলা সভাপতি। নির্বাচনের জন্য বিএনপি এখন পর্যন্ত যত ন্যারেটিভ আনছে সবগুলি খুবই দুর্বল, মানে কোনো গ্রহণযোগ্যতাই পায়নি। বিএনপির শক্তিশালী ন্যারেটিভ হলো এই সরকার অনির্বাচিত, কিন্তু জনগণ এটা শুনলেই খেপে যায়। এই সরকার নির্বাচিত, আর এই সরকার অনির্বাচিত হলে তাহলে ওই নির্বাচনের দরকার নেই, জনগণ এটাও বলছে। অথচ দেখেন এটা খুবই দুর্বল একটা ন্যারেটিভ। কারণ হলো গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের চেয়ে গণতান্ত্রিক আর কোনো সরকার হতে পারে না। আমি এটাকে বলি ডেমোক্রেসি দুই ধরনের, ডিরেক্ট ডেমোক্রেসি, ইনডিরেক্ট ডেমোক্রেসি। তো পার্লামেন্টারি যে ডেমোক্রেসি, ওয়েস্টমিনস্টার সিস্টেম যে ডেমোক্রেসি, এটা জনগণের প্রতিনিধিরা ইনডিরেক্টলি তারা ডিসিশন মেক করে। কিন্তু এই গণঅভ্যুত্থানের ফলে যেভাবে ডিসিশন মেক এখন হচ্ছে, অথবা যেভাবে সরকার গঠিত হয়েছে, এটা ডিরেক্ট ডেমোক্রেসি। অর্থাৎ গণতন্ত্রের সবচেয়ে বিশুদ্ধ এবং পিওর ফর্ম হচ্ছে ডক্টর ইউনূস সরকার যেভাবে নির্বাচিত হয়েছে। তাই আমার ধারণা সরকার যত থিতু হবে বিএনপি তত ঘাবড়ে যাবে। বিএনপি অলরেডি ঘাবড়ে যাচ্ছে, নিঃসন্দেহে ঘাবড়ে যাচ্ছে। এটা মির্জা ফখরুল চিকিৎসা নিয়ে যখন বাংলাদেশে আসলেন সিঙ্গাপুর থেকে, তখন কিন্তু তিনি বলছেন যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা নির্বাচনের রোডম্যাপের সমস্যার সমাধান করবো। এর মানে কি, জামাত, চরমোনাই, এনসিপি এদের সাথে সমঝোতা ছাড়া কোনো হুমকি দামকি দিয়ে রোডম্যাপ আদায় করা যাবে না, এটা মির্জা ফখরুল বলেই ফেলেছেন কার্যত। আর 5 আগস্টের পর বিএনপির করা ভুলগুলোর মাসুল দিতে হবে। কিছুদিন পর দেখবেন যে বিএনপি যত চাঁদাবাজি করেছে সবকিছুর রেকর্ড বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় তো প্রচার হবেই, প্রয়োজনে লিফলেট আকারে ছাপিয়ে প্রত্যেকটা মানুষের কাছে বিএনপির অপকর্ম, দুই গ্রুপে কামড়াকামড়িতে কতজন জয় বাংলা হয়েছে
এবং কত জায়গায় চাঁদাবাজি করেছে, চাঁদাবাজির পার্সেন্টেজ কি, ঐকিক নিয়মের অঙ্ক করে আওয়ামী লীগের সাথে তুলনা করে ধর্ষণের হার কত বিএনপি কর্তৃক, ডাকাতির হার কত, সবগুলো ঐকিক নিয়মের অঙ্ক কষে তারপরে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। আপনি ওয়েট করেন জাস্ট। সরকারের এখন যে জনপ্রিয়তা, তাতে করে বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের শক্তিগুলো যদি আগামীতে দাবি করে বসে যে সংস্কার, লীগের বিচার এবং নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচন হবে না, সেটাই বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা বলি যে রাজনৈতিক দলগুলো যাই করুক না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রফেসর ইউনূসের প্রতি যে তীব্র জনসমর্থন, তার বলেই প্রফেসর ইউনূস সংস্কার করবেন এবং জনগণ এই দ্রুত নির্বাচন এটা মানবেই না। আমার ধারণা আগামী 2 বছরের মধ্যে নির্বাচন হবে না, বিএনপি সম্ভবত ধরা খাবে এখানে। তবে আমার ব্যক্তিগত মতামত দ্রুত সংস্কার করে নির্বাচন হোক। যাই হোক, আর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে দ্রুত সংস্কার কোনো সুন্দর সংস্কার নয়, এটা টেকসই হবে না। এই জন্য সংস্কার করতে হবে সংস্কারের গ্রামার মেনে, নট দ্রুত। সংস্কারের গ্রামার, যে সংস্কার দ্রুত করা যায় প্রজ্ঞাপনের মাধ্যমে, সেটা করতে হবে। আর যে সংস্কার করতে সময় নেওয়া দরকার, সেটা করতে হবে। যেমন আপনি পুলিশ সংস্কার করবেন বা আমাদের প্রশাসন সংস্কার করবেন, এটা কখনো দ্রুত হয় না, এটা ধীরে ধীরে করতে হবে। যাই হোক, আমি দ্রুত নির্বাচন, দ্রুত সংস্কার কোনোটার পক্ষে নয়, আমি রাজনীতির বা সংস্কারের গ্রামারের পক্ষে। যাই হোক দর্শক, এই লেখাটা লিখেছেন নওশাদ সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ব্যবসায়ী কাম পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, পলিটিক্যাল অবজারভার। আমি তাকে ক্রেডিট দিচ্ছি। এর মধ্য দিয়ে বিএনপির সংকটটা খুব ভালোভাবে আপনারা আশা করি উপলব্ধি করতে পেরেছেন।